গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবার আরেক দফা বন্দি বিনিময় হচ্ছে হামাস ও ইসরায়েলের মধ্যে। শুক্রবার হামাস জানিয়েছে তারা ৩ জন ইসরায়েলি বেসামরিক জিম্মিকে মুক্তি দিয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেলে এই বন্দি বিনিময় হওয়ার কথা। ৩ জিম্মির বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ১৮৩ ফিলিস্তিনি বন্দী। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে শুক্রবার হামাসের পক্ষ থেকে ৩ জিম্মির তালিকা প্রকাশ করা হয়েছে। তারা হলেন ৫৪ বছর বয়সী ওফার কালডেরন, ৬৫ বছর বয়সী কেইথ সিজেল এবং ৩৫ বছর বয়সী ইয়ার্ডেন বিবাস। এদের মধ্যে সিজেল ইসরায়েল এবং আমেরিকার দ্বৈত নাগরিক এবং কালডেরন ফ্রান্স ও ইসরায়েলের দ্বৈত নাগরিক। ইয়ার্ডেন বিবাস হচ্ছে জিম্মি ২ শিশুর পিতা, যাদেরকে যথাক্রমে ৪ বছর ও ৯ মাস বয়সের সময় পরিবারের সাথে ধরে নিয়ে গিয়েছিল হামাস যোদ্ধারা। গত বছর হামাস জানিয়েছে ইসরায়েলি বোমা হামলায় ২ শিশুসহ ওই নারীর মৃত্যু হয়েছে। তবে এই ২ শিশু ও তার মায়ের ভাগ্যে কী ঘটেছে সে ব্যাপারে ইসরায়েল এখনও কোনো বক্তব্য দেয়নি। প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে চতুর্থ দফার এই বন্দি বিনিময়ে ৩ ইসরায়েলের বিনিময়ে ১৮৩ ফিলিস্তিনি মুক্তি পাচ্ছেন। যদিও শুক্রবার প্রথমে ৯০ ফিলিস্তিনির মুক্তির কথা বলা হয়েছিল। মুক্তির তালিকায় আছেন এমন ৭২ জন বন্দী যাদের এবারের যুদ্ধ শুরুর আগে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া ১১১ জন আছেন যাদের যুদ্ধের মধ্যে গাজা থেকে আটক করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে মুক্তি পাওয়ার এই তালিকায় আছেন এমন ১৮ জন যাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। ইসরায়েল সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে এই ১৮৩ ফিলিস্তিনি বন্দীর মধ্যে ১৮ জন যাবজ্জীবন কারাভোগ করেছিলেন। ৫৪ জনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হয়েছিল। এর আগে বলা হয়েছে ইসরায়েলের কারাগারগুলো থেকে শনিবার ৯০ জন বন্দীকে মুক্তি দেওয়া হবে। পরে এই সংখ্যা বাড়ানো হয়েছে। ফিলিস্তিনি বন্দীদের সোসাইটির মুখপাত্র আমানি সারাহনে বলেন তথ্যটি হালনাগাদ করা হয়েছে। শনিবার ১৮৩ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করবে ইসরায়েল। গত ১৯ জানুয়ারি থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। চুক্তির আওতায় এর আগে ৩ দফা বন্দি বিনিময় হয়েছে দুই পক্ষের মধ্যে। গাজা উপত্যকায় এই মুহূর্তে মৃত্যুর গুরুতর ঝুঁকিতে রয়েছে কমপক্ষে ২৫০০ জন শিশু। এই শিশুদের একটি বড় অংশই ইসরায়েলি বাহিনীর অভিযানে জখম হয়েছে। যুদ্ধের ১৫ মাসে যুক্তরাষ্ট্রের ৪ জন চিকিৎসক গাজায় স্বেচ্ছাসেবী হিসেবে চিকিৎসা সেবা দিয়েছেন। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে তাদের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি জানান গাজায় এই মুহূর্তে যারা গুরুতর আহত অবস্থায় আছেন তাদের মধ্যে শিশু ও অপ্রাপ্তবয়স্কের সংখ্যা ২৫০০ জন। শিশু এবং আহত অন্যান্যদের চিকিৎসার জন্য যত শিগগিরই সম্ভব গাজার বাইরে পাঠাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান জাতিসংঘের মহাসচিব। এর আগে গত ১৮ জানুয়ারি যুদ্ধবিরতির আগের দিন এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল গাজায় বর্তমানে ১২,০০০-এরও বেশি মানুষ গুরুতর আহত অবস্থায় আছেন এবং শিগগিরই যদি চিকিৎসার জন্য তাদের গাজার বাইরে নেওয়া না হয় তাহলে তারা মারা পড়বেন। সেই সঙ্গে চিকিৎসার জন্য এই শিশুদের যত শিগগিরই সম্ভব গাজার বাইরে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন মহাসচিব। সংবাদ সম্মেলনে গাজার স্বেচ্ছাসেবী সেই ৪ চিকিৎসক উপস্থিত ছিলেন। তাদের একজন ডাক্তার ফিরোজ সিদওয়া বলেন গাজায় ঠিক এই মুহূর্তে কয়েকজন আহত শিশু মারা যাচ্ছে। কিছু শিশু মারা যাবে আগামীকাল এবং বাকিরা সামনের দিনগুলোতে। যদি উন্নত চিকিৎসার ব্যবস্থা না করা যায় তাহলে আগামী কয়েক মাসের মধ্যে এই ২৫০০ শিশুর সবাই মারা যাবে। অথচ এই শিশুদের অধিকাংশকেই সাধারণ চিকিৎসা সেবা দিয়ে বাঁচানো সম্ভব, যা এই মুহূর্তে গাজায় সম্ভব নয়। জাতিসংঘের মহাসচিব গুতেরেস বলেন এই ২৫০০ শিশুকে অবশ্যই জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য গাজার বাইরে পাঠাতে হবে এবং চিকিৎসা শেষে তারা যেন ফের গাজায় ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হতে পারে তা নিশ্চিত করতে হবে। ইরান সতর্ক করে দিয়ে বলেছে তার পারমাণবিক স্থাপনায় আক্রমণ করা হলে তারা তার দ্রুত এবং উপযুক্ত জবাব দেবে, যার ফলে পুরো অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন এই কথা। তিনি বলেন ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যদি আক্রমণ করে সেটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় ভুল। রয়টার্সের খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনায় আক্রমণ করার অনুমতি দিতে পারেন বলে উদ্বেগ রয়েছে ইরানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে। এছাড়া ট্রাম্প প্রশাসন ইরানের তেল শিল্পের উপর নিষেধাজ্ঞা আরও কঠোর করতে পারে বলেও শঙ্কা রয়েছে তাদের। আবার অনেকেই মনে করছেন পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরান যে অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে সেটি দেশের জনগণের মাঝে ক্ষোভ তৈরি করেছে। এই ক্ষোভ প্রশমনে ইরান হয়তো ট্রাম্প প্রশাসনের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে
আলোচনায় বসতে পারে। সেক্ষেত্রে ইরানকে হয়তো তার পারমাণবিক কর্মসূচির ভাগ্য নিয়ে আলোচনা করতে হবে। পররাষ্ট্রমন্ত্রী আরাকচি মনে করেন, দুই শত্রু দেশের মধ্যে আস্থার সম্পর্ক ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের উচিত বিদেশে জব্দ করা ইরানি তহবিল ছেড়ে দেয়ার। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন স্থানে ইরানের জব্দকৃত তহবিল ছেড়ে দেওয়ার যে আশ্বাস দিয়েছিলেন তা বাস্তবায়ন করেননি। এটি তারা করতে পারে আস্থার সম্পর্ক ফিরিয়ে আনতে। 2015 সালে 6 বিশ্ব শক্তির সাথে ইরানের যে পারমাণবিক চুক্তি হয়েছিল, 2018 সালে সেই চুক্তি থেকে বেরিয়ে যান ডোনাল্ড ট্রাম্প। এরপর ইরানের উপর নিষেধাজ্ঞা আবারও ফিরিয়ে আনা হয়। কিছু ক্ষেত্রে আরও কঠোর করা হয় নিষেধাজ্ঞা, যে কারণে তেহরান তার পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় আক্রমণের বিষয়ে কথা বলেছে, যেটি আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। সিরিয়ার সাবেক স্বৈরশাসক বাশার আল আসাদকে হটিয়ে গত বছরের ডিসেম্বরে ক্ষমতা দখল করে ইসলামপন্থী দল হায়াত তাহরির আল শাম গৃহযুদ্ধে বিপর্যস্ত দেশটির অর্থনীতিকে চাঙ্গা করার দিকে মনোযোগ দিয়েছে। এর অংশ হিসেবে নতুন শাসকরা বর্তমান যেসব সরকারি চাকরিজীবী আছে তাদের 3 ভাগের 1 ভাগকে ছাঁটাই করার পরিকল্পনা করছে। এছাড়া সরকারি প্রতিষ্ঠানগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ইচ্ছাও আছে তাদের। সরকারি অর্থ অপচয় এবং দুর্নীতি বন্ধে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি দেশটির নতুন সরকারের। ইতোমধ্যে অনেককে ছাঁটাই করা হয়েছে। যারা চাকরি হারিয়েছেন তাদের বিক্ষোভও করতে দেখা গেছে। এই সরকারের 5 জন মন্ত্রী বার্তা সংস্থা রয়টার্সকে শুক্রবার বলেছেন, এমন সরকারি চাকরিজীবীদের ছাঁটাই করা হবে যারা সাবেক প্রেসিডেন্ট আসাদের আমলে খুব কম কাজ করত বা কোনো কাজ না করেই বেতন পেত। সিরিয়ার 40 বছর বয়সী অর্থমন্ত্রী বাসিল আব্দেল হানান রয়টার্সকে বলেছেন, বর্তমানে তাদের রাষ্ট্রায়ত্ত 107টি কোম্পানি রয়েছে, যেগুলো প্রায় সবই লোকসান গুনছে। এগুলোর বেশিরভাগই বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। তবে কোন কোন কোম্পানি বিক্রি করা হবে সেগুলোর নাম প্রকাশ করেননি তিনি। সিরিয়ার মূল রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর মধ্যে তেল, সিমেন্ট এবং লোহার কারখানা রয়েছে। অপরদিকে অর্থমন্ত্রী মোহাম্মদ আবাজিদ বলেছেন, সরকারি প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে শুধুমাত্র সম্পদ আত্মসাৎ করার জন্য। এই প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হবে। তিনি জানান, তাদের 14 লাখ সরকারি চাকরিজীবী থাকলেও মাত্র 9 লাখ কাজ করেন, আর বাকি 4 লাখ কাজে আসেন না বা এগুলোর কোনো অস্তিত্ব নেই। এই চাকরিজীবীদের ছাঁটাই করা হবে বলে জানিয়েছেন তিনি। এর একদিন আগে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার দেশটির সেনাবাহিনী সহ রাষ্ট্রীয় সব বাহিনী বিলুপ্ত করেছে এবং সংবিধান বাতিল করেছে। এছাড়া বাশার আল আসাদের বাথ পার্টিও নিষিদ্ধ করেছে তারা। অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে বিপ্লবীদের নেতা আহমেদ আল শারাকে। রুশ বাহিনীর সঙ্গে চলমান যুদ্ধে প্রতি মাসে প্রায় 50,000 করে সেনা হারাচ্ছে ইউক্রেনীয় সেনাবাহিনী। গত 6 মাস ধরে এমন ঘটছে বলে এক বিবৃতিতে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, জানুয়ারি মাসে 51,960 জন সেনা হারিয়েছেন ইউক্রেনীয় বাহিনী। তার আগের মাসের ডিসেম্বরে এই সংখ্যা ছিল 48,470 জন এবং নভেম্বরে ছিল 60,805 জন। তবে প্রতি মাসে যে পরিমাণ সেনা হারাচ্ছে ইউক্রেন, সেই তুলনায় নিয়োগে ঘাটতি থেকে যাচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে প্রতি মাসে গড়ে 30,000 নতুন সেনা নিয়োগ দিচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। এছাড়া বাহিনী থেকে সেনাদের পলায়নের ঘটনা ঘটছে নিয়মিত। 2022 সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে যুদ্ধ শুরুর পর এই পর্যন্ত ইউক্রেনীয় বাহিনী থেকে প্রায় 1 লাখ সেনা পালিয়েছেন বলে বৃহস্পতিবারের বিবৃতিতে উল্লেখ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। সেনাবাহিনীতে নিয়োগ আরও বাড়াতে বাহিনীতে বাধ্যতামূলক যোগদানের বয়স 25 থেকে 18 বছরে নামিয়ে আনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ওপর চাপ ছিল পশ্চিমা বিশ্বের। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বাইডেন একাধিকবার জেলেনস্কিকে এই ইস্যুতে আহ্বান জানিয়েছিলেন। জেলেনস্কি সেই আহ্বান প্রত্যাখ্যান না করলেও সরাসরি তাতে সায় দেননি। সে সময় মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনীয় বাহিনীর কাছে জনবলের চেয়েও বড় সংকট হল সমরাস্ত্রের। তবে জেলেনস্কির অন্যতম উপদেষ্টা নিকোলাই এসচুর গত সপ্তাহে এক বিবৃতিতে বলেছেন, সরকার শিগগিরই সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের বয়স 25 থেকে 18 বছরে নিয়ে আসবে। প্রায় 3 বছরের যুদ্ধে ডোনেটস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া এবং খেরসন এই 4 প্রদেশ দখল করেছে রাশিয়া। মস্কোর প্রস্তাব, কিয়েভ যদি ক্রিমিয়া সহ এই 4 প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে ইউক্রেনের সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা করা হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।